প্রথমে ছোটো মার এখানে প্রতিষ্ঠা হয়। ছোটো মার 2 বছর বাদে বড় মার মূর্তি। মায়ের মূর্তি খুবই বড় এবং ভয়ঙ্কর হলো ওনার হাতগুলো দেখবেন, হাতে কী আছে, পৃথিবী ধরা আছে, এক হাতে শান্তির বানিয়ে আছে। শুধু মূর্তি দেখে তো মায়েকে তো বিচার করা যায় না। উনি কি ধরে আছেন দেখুন, উনি পুরো পৃথিবীকে ধরে আছেন। আমার কাছে এই মুহূর্তে কোনো ধাগা নেই, হাতের সামনে একটা পলিথিন ছিল, সেই জন্য পলিথিনটা দিয়েই বেঁধে বললো মনস্কামনা কিছু বলতে, সেইটা পূরণ হলে তখন এসে আবার পুজো দিয়ে যাওয়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা তোমরা সকলে ভালো আছো। সো আজকে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে এমন এক মন্দিরে যেখানে অস্বাভাবিক কিছু ঘটনা সবসময় ঘটতে থাকে, আর সেখানে মা এতটাই জাগ্রত, ওখানে নাকি মায়ের কাছে মানত করলে মনের সমস্ত ইচ্ছা মা পূরণ করে থাকেন। এমনকি ওখানে সবথেকে বড় একটা নিয়ম, সেটা হচ্ছে মাকে কোনো প্রণামী দেওয়া চলে না। আর এরকম অদ্ভুত একটা কাহিনী নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। বন্ধুরা, এখন আমরা চলেছি ক্ষীরপাইয়ের পথে। আমরা সকলেই নৈহাটির বড় মার কথা শুনেছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের বড় মার মন্দিরে, যে বড় মাকে ঘিরে জড়িয়ে আছে বিরল রহস্য। সেই রহস্যের কোনো শেষ নাই। আজ সে সমস্ত কাহিনী তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, অলরেডি এখন আমরা রাস্তায় আছি। তো এইখানে রাস্তাটা খুব সুন্দর লাগছে। তো আমরা এখন যাব এই রাস্তাতে যাব, আর তোমরা ওখানে কিভাবে যাবে সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো যাওয়া যাক। বয়সে নবীন এবং জাঁকজমকহীন আয়োজন সত্ত্বেও সকলের নজর কাড়ে। ধূপের চিকচিকি এবং যে কোনো ধাগা বাঁধলেই নাকি মনস্কামনা পূর্ণ হয় এই মায়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরে মায়ের নিত্য পুজোর জন্য নেই কোনো পুরোহিত, কারণ নিজের পুজো নিজে করাই এই মন্দিরের নিয়ম। এ এক এমন মন্দির যা দেখলে এক কারখানা বলে ভ্রম হয়। হ্যাঁ বন্ধুরা, যার কথা বলছি সেটি হলো পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দিরের কথা। কেন এই মন্দিরের এমন চেহারা, কেনই দেবী কালীকে বড় মা বলে সম্বোধন করা হয়, সেই সব কথা জানবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমরা এসে হাজির হয়েছি পশ্চিম মেদিনীপুরের বড় মার মন্দিরেতে, যেখানে বড় মা এবং ছোট মা দুই মা অবস্থিত। তার মধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে ছোট মা সবচেয়ে আগে প্রতিষ্ঠিত হয়েছেন, তারপরে প্রতিষ্ঠা করা হয়েছে বড় মাকে। তো এই যে কাহিনীটা, সেই কাহিনীটাই আমরা এখন জানবো আর তোমাদের সামনে তুলে ধরবো, যে এখানে কি রহস্যজনক সেই কাহিনীটা আছে, সেইটি এখন তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এই মন্দিরটি দেখতে যতটা বিরল, এর কাহিনীও ঠিক ততটাই বিরল। আর এটি হলো মন্দিরের মেন প্রবেশ পথ। আর এই মন্দিরে প্রবেশ করতে হলে মন্দিরের চত্বরে প্রবেশ করেই হাত পা ভালো করে ধুয়ে তারপরেই এই মন্দিরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, 20 বছর আগে মায়ের এই প্রতিমা এবং মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় বাসিন্দা শুদ্ধদেব রায়, তাও আবার স্বপ্নাদেশের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, জায়গাটি ছিল বড় শ্মশান এবং পার্শ্ববর্তী দিগন্তরময় মাঠ। এক রাতে হঠাৎই মা স্বপ্নাদেশ দিয়ে বলেন মাকে যেন এইখানেই প্রতিষ্ঠা করা হয়, তাও আবার এই রূপেই। আর সেই থেকেই চলে আসে এই বিশাল আকৃতির বড় মায়ের পুজো। আসলে এখানে মা হলেন শ্মশান কালী।
এই বিশাল আকৃতির দেহের জন্য ভক্তরা ভালোবেসে মাকে বড় মা বলেই ডাকেন, আর ভক্তদের সেই ডাকে সাড়া দিয়ে থাকেন মা। তবে পার্শ্ববর্তী বাসিন্দা এবং পুরোহিতদের থেকে জানা যায়, ছোট্ট টিনের ছাউনির মন্দিরেই প্রথম প্রতিষ্ঠা করা হয় এই ছোট মাকে এবং তারপরে প্রতিষ্ঠা করা হয় বড় মাকে। তবে ছোট মায়ের আগে প্রতিষ্ঠা হলেও ভক্তদের অন্তরে বড় মাই যেন বিরাজমান। বন্ধুরা, এই কালী মূর্তির বেশ কিছু বিশেষত্ব আছে। প্রথমত, বড় মায়ের প্রতিমার উচ্চতা প্রায় ৪৫ ফুট, ফলে প্রথম দেখায় ভক্তির সঙ্গে অনেকেই ভয় পেয়ে যায়, যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছিল। দ্বিতীয়ত, এই প্রতিমা তৈরি হয়েছে সম্পূর্ণ কংক্রিট দিয়ে। সমস্ত দেবদেবীর মূর্তির তৈরির ক্ষেত্রে যা খুবই ব্যতিক্রম একটি উপাদান। তৃতীয়ত, চতুর্ভুজা এই বড় মা এক হাতে রয়েছে পৃথিবী অর্থাৎ ধরিত্রী, অন্য হাতে একটি সাদা পায়রা অর্থাৎ মা এখানে জগৎজননী, অন্যদিকে তিনি শান্তির বার্তা দেন। আবার এই মাই দুষ্টের দমনে বাকি দুই হাতে রয়েছে নরমুণ্ড ও খড়গ। এই মন্দিরে প্রথমে ছোটো মার এখানে প্রতিষ্ঠা হয়। ছোটো মার 2 বছর বাদে বড় মার মূর্তি। মায়ের মূর্তি খুবই বড় এবং ভয়ঙ্কর হলো ওনার হাতগুলো দেখবেন, হাতে কি আছে, পৃথিবী ধরা আছে, এক হাতে শান্তির বানিয়ে আছে। শুধু মূর্তি দেখে তো মায়েকে তো বিচার করা যায়, উনি পুরো পৃথিবীকে ধরে আছেন এবং এক হাতে শান্তির পায়রা আছে, যাতে সারা বিশ্বে আমাদের দেশে যেমন শান্তি স্থাপন হয় সেইভাবে মূর্তিকে করা আছে। এখানে পুজো হয় আপনার অমাবস্যা সন্ধ্যাবেলা ব্রাহ্মণ দ্বারা পুজো হয়। বাকি নিত্যদিন আপনি আসুন, আপনার নিজের পুজো নিজেই করুন, মায়ের পায়ে ফুল দেন, যা প্রসাদ নেবেন ওখানে একটা রেখে দিয়ে বাকি বাড়ি নিয়ে চলে যাবেন। ধূপও যে দেওয়া হয়, ধূপও আমি একটা জ্বালুন, জেলে একটা জেলে বাড়ি বাকি নিয়ে। যেসব ভক্তরা আসেন ওনারা নিজেরাই পুজোটা করে নেন? হ্যাঁ, নিজেরাই পুজো করেন। পূজারি দিয়ে কি পূজা করানো হয় না, নাকি মায়ের কি নিয়ম এটা? সবাইকে মানে মায়ের প্রতি তাদের ভক্তি হয়, ব্রাহ্মণতেই করে, কেন করে? তারা নিজেরাও করুক না, ব্রাহ্মণতেই কেন করাতে হবে? নিজেরাও করুক, নিজেরা নিজের মায়ের পুজো করুক। উনি চেয়েছেন যে না, সবাই সমান, মানুষ সবাই সমান, ব্রাহ্মণ বলেই সে আলাদা গুরুত্ব পাবে সেটা না, সবারই অধিকার আছে মায়ের পা ছোঁয়ার। হবে নি ছোটো মা থেকে যদি ধরি আমি, হ্যাঁ, যদি একটু বলেন। প্রথম যে মূর্তি হয় মাটির মূর্তি, সেই মূর্তি আস্তে আস্তে মাটির মূর্তি তো শুয়ে যায়, বা ওনার যে চালাটা থাকে, চালাটা মায়ের ঘাড়ের করে মা একা শুয়ে থাকে। হঠাৎ একদিন দেখা গেল যে একটা মেয়ে সে ঢুকছে, কালো পোশাক টোশাক পরে বসে আছে। তো যিনি এই মন্দির সবসময় রক্ষণাবেক্ষণ করেন তিনি বললেন, মা তোমার কোথায় পারে? আমার কী হয়েছে? না, আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা। তো যেটা আমাদের ধারণা, ওই যে মা যে একাশি হয়ে থাকতেন, ঘাড়ে একাশি, কারণ ওগুলো চালটা খুব ছোট ছিল, চালটা খোলা ছিল। তো ওনাকে বললেন যে আপনি বসুন। বাড়ি কোথায়? না, বাড়ি অনেক দূরে বাবু। তো ওনাকে দেখলেন যে উনি যখন খেতে গেলেন তখনও বসে আছেন, ফিরে এসেও তখন বসে আছেন। বলে উনি আবার আপেল বা মন্দিরে যা প্রসাদ ওনাকে দিলেন। উনি দিয়ে যে কোন দিকে চলে গেলেন আর কিন্তু পাওয়া যায়। তারপরে এই মন্দির বন্যা, প্রচুর বন্যা হয়। মায়ের ওই যে মাটির মূর্তিটাকে মানে সে বন্যায় ভাসি নিয়ে চলে গেল, কিন্তু ওই একটা হাত রয়ে গেল, শুধু বাঁ হাতটা, কাতান ধরা বাঁ হাতটা রয়ে গেল। সেটাতে পুজো হতে হতে এই মন্দির। তারপরে এই বড় মা, ছোটো মায়ের 2 বছর বাদে এই বড় মার মন্দির বা মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়। এখানে ভক্তদের কি ভোগ প্রসাদ খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে? এটা এখানে ভোগ প্রসাদ খাওয়ানো আছে। অনেকেই
মায়ের কাছে মানত করে যে আমি এখানে অনেক লোককে খাওয়াবো, মায়ের প্রসাদ খাওয়াবো। ওনারা আছেন এখানে, রান্না ফান্না হয়, যত ভক্ত আছে ওনারা খায়। আর এই বড় পুজোর সময় এটা একটা নতুনত্ব আছে, ছোটো মায়ের কাছে বলি কিন্তু বড় মায়ের কাছে বলি হয় না। এবং ছোটো মায়ের কাছে যে বলি হবে সেই মাংস, সমস্ত মাংসটা এখানে রান্না হবে, খিচুড়ির সঙ্গে তাকে মিশিয়ে দিয়ে হাজার হাজার লোক খায় কালী পুজোর পর। তারপরে অন্যান্য দিন হয় কারো যদি মানত থাকে সে এসে দিয়ে যায়। যে বাকি অন্য সময় কি ভক্তদেরকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়? খানা হয়। আপনি যদি আপনি নিজে খরচাতে যেটা বলা হয়, নিজে খরচাতে আপনি খাওয়াবেন, এর জন্য কোনো মানে মন্দিরকে কোনো পয়সা দিতে হবে না, কিছু না। আপনি আসবেন, রান্না বান্না করুন, যত ভক্তরা আসবে সবাই খাওয়ান, এর জন্য আলাদা কোনো রকম পয়সা নেই। এমনিতে মন্দিরে বলাই আছে যে মন্দিরকে পয়সা দেবেন না। আমরা অমিতাভ চক্রবর্তী। হ্যাঁ, অমিতাভ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এখানে গ্রামাঞ্চল ছাড়াও বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন মাকে দর্শন করতে। এমনকি নবদম্পতিরাও আসেন মাকে দর্শন করতে। কিন্তু এই নবদম্পতি ক্যামেরা দেখতে পেয়ে এমন করবে আমি তা স্বপ্নেও ভাবতে পারি না। क्या क्या बोला तूने? এখন ব্লক করো না এখন। कौन है ये लोग? कहां से आते हैं? বন্ধুরা, জানা যায় প্রতিমার এই বিরাট আয়তনের জন্যই কারখানা আকৃতি বিশিষ্ট টিনের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে বড় মায়ের এই মন্দিরটিকে। তবে এই মন্দিরে প্রণামীর কোনো বাক্স নাই। মায়ের কথা অনুযায়ী এই মন্দিরে প্রণামী দেওয়া মানা। তাই ভক্তরা আশা আকাঙ্ক্ষা ইচ্ছা মায়ের কাছে জানিয়ে নিজেদের সাধ্যমতো পূজা দিয়ে যায়। ভক্তরা নিত্য পুজো করলেও প্রতি অমাবস্যায় সমস্ত রীতি মেনে মায়ের পূজা করা হয়ে থাকে। এবং কার্তিক মাসের দেওয়ালিতে বড় মায়ের পূজা খুবই ধুমধাম করে হয়ে থাকে এবং পরের দিন সমস্ত ভক্তদের পেট ভরে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এক দিদিকে পেয়েছি এখানে। দিদি, আপনি কোথা থেকে আসছেন? রাধানগর। রাধানগর থেকে আসছেন। দিদি, এখানে দেখতে পেলাম যে এই যে দেখতে পাচ্ছ এই যে গাছটা আছে, এই গাছের দিয়ে সম্পূর্ণ মানে চিক দিয়ে এবং সেই সঙ্গে আছে কি ধাগা দিয়ে বেঁধে রেখেছে। সেই সঙ্গে এখন দেখলাম যে দিদি ভাইও সেমভাবেই একটা ওই চিক নিয়ে এসে বেঁধে দিলেন, কিন্তু কি কারণে বাঁধলেন এইটা আমি জাস্ট এইটুকুই আমি জানতে চাই। হ্যাঁ, আমার নাম সুস্মিতা মল্লিক। আমি রাধানগর থেকে এসেছি। আমি এখানে প্রথমবার নয়, একবার আসা হয়েছে অনুষ্ঠানের সময়। সেইভাবে মন্দির দেখা হয়নি, এই প্রথম মন্দিরটা ভালোভাবে দেখার সুযোগ হয়েছে। আমার স্বামী এসেছে দুবার, একবার এসেছে। তো উনি বললেন যে এই মন্দিরটা, এখানে শনিদেবের মন্দির আছে, এখানে ভালো করে প্রণাম করে আর হাতের সামনে যা থাকে, আমার কাছে এই মুহূর্তে কোনো ধাগা নেই, হাতের সামনে একটা পলিথিন ছিল, সেই জন্য পলিথিনটা দিয়েই বেঁধে বললো মনস্কামনা কিছু বলতে, সেইটা পূরণ হলে তখন এসে আবার পুজো দিয়ে যাওয়া। আচ্ছা, মানে আপনি যে এই পলিথিনটা আপনি বেঁধে দিলেন, এখন যে প্রচুর পরিমাণে পলিথিন বাঁধা আছে, এটা কি অ্যাকচুয়ালি মনস্কামনা করার জন্য? হ্যাঁ, মানে মনস্কামনা করে দিয়ে বেঁধে তারপর পূরণ হলে তখন যেরকম পূজা দেবে।
অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে সমস্ত ভক্তরা আসেন, এসে এই যে পলিথিন এবং ধাগা বেঁধে দিয়ে যান। ওনাদের একটা বিশ্বাস, এই গাছেতে নাকি ধাগা কিংবা এই পলিথিন বেঁধে দিলে ওনাদের নাকি তাতে মনস্কামনা পূর্ণ হয়, আর সেই মনস্কামনা পূর্ণ হলে তারপরে আসেন পুজো দিতে। আর এখানে মায়ের নিয়ম এইটাই, যেটা ভক্তদের মাঝখান দিয়ে জানতে পারলাম। তবে বন্ধুরা এখানে তোমরা যদি আসতে চাও অবশ্যই আসবে, নিজেরা এসে পূজা দেবে, যাই আনো, যেসব পূজার সামগ্রী যাই আনো না কেন আসবে, পূজা দেবে, নিজেরাই পূজা দেবে। পূজা দিয়ে প্রয়োজন পড়ে যেসব ভোগ প্রসাদ, যে ফল আনবে সে ফল এখানে তোমরা রেখে যেতেও পারো, আবার সঙ্গে করে তোমরা নিয়ে যেতেও পারো। সে সঙ্গে জাস্ট একটা দেখো, এই যে এইখানে দেখতে পাচ্ছ সিঁদুরগুলো রাখা আছে, তোমরা যদি চাও তো এখানে সিঁদুরগুলোর সঙ্গে সঙ্গে এখান থেকে প্রসাদও রাখা আছে, তোমরা চাইলে এখানে খেতে পারো এই প্রসাদ। আর এখানে টুক আছে দেখতে পাচ্ছ, সেই সঙ্গে কাঠিও রাখা আছে, যে কাঠি রাখা আছে এই কাঠি নিয়ে তোমরা টুক করে নিতে পারো। আর দেখতে পাচ্ছ এখানে প্রসাদ রাখা আছে, এই যে জয় মা। আমি তো প্রসাদ নিয়ে এলাম, মায়ের কাছে আসি মানে প্রসাদ খাবো না তা তো বললে হয় না। আর বন্ধুরা এই যে চালাটি দেখতে পাচ্ছ, আগে এইটা মুরগি চাষ করতে, মুরগি পোলট্রি ফার্ম ছিল, তো সেইটা বর্তমানে এখন পরিষ্কার করে দেওয়া আছে। কার্তিক মাসে দিওয়ালিতে যে ধুমধাম করে মায়ের পূজা অর্চনা করা হয়, সেই টাইমে ওখানে হাজার হাজার ভক্তরা আসেন, ভক্তদেরকে মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর যেই জায়গাটি খাওয়ানো হয় বন্ধুরা সে হচ্ছে এই জায়গাটি। এই জায়গাটি শুধু দুটো ভাগ আছে, যেটা এখনই তোমাদেরকে দেখালাম। এই দুটো জায়গায় মিলিয়ে বন্ধুরা কমসে কম 1,500 থেকে 2,000 কি 2,500 মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আর এই বছর ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে যেটা জানলাম, প্রায় এবছর 20,000 অর্থাৎ 20,000 ভক্তদের সমাগম হয়েছিল, এবং 20,000 ভক্তকেই মায়ের ভোগ প্রসাদ বিলি করা হয়েছে। বন্ধুরা তোমরা বড় মায়ের কাছে আসলে বাড়ি থেকে পূজার থালি না আনলেও কোনো সমস্যা নাই, এই সমস্ত দোকান থেকে পূজার থালি নিয়ে তোমরা বড় মার কাছে পূজা দিতে পারো। আর বন্ধুরা এই মন্দির খোলার টাইম সকাল 6টা থেকে রাত্রি 9টা। যদি ভক্তদের সমাগম বেশি থাকে অর্থাৎ বিশেষ কিছু দিন, যেমন হচ্ছে অমাবস্যাতে প্রচুর পরিমাণে ভক্তের সমাগম আসে, আর সেই টাইমেতেই রাত্রি 10টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আর এই মন্দিরে প্রসাদ গ্রহণের জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না, তোমরা আসলে অবশ্যই নিশ্চিন্তে আসতে পারো, কোনো সমস্যা হবে না। বন্ধুরা পূজা হয়ে গেলে তোমরা চলে আসতে পারো এই নিরিবিলি সুন্দর হাওয়াখানা পার্কে, নিজেকে কিছুক্ষণের জন্য বিলিয়ে দিতে পারো এই সুন্দর গ্রাম্য নদীর কলরবের সাথে মিষ্টি বাতাসের স্নিগ্ধতায়। এখানে দেখতে পাবে মা শ্মশানকালীর সাথে হনুমানজির দর্শন, এবং এইখানে কিছুক্ষণে বসে জটিলতা জীবন থেকে হারিয়ে গিয়ে দেখো নিজেকে একদম নতুনভাবে খুঁজে পাবে। বাংলায় একটা প্রবাদ আছে, নীল সবুজের কাছাকাছি থাকতে বড় ভালোবাসি, চলো যাই অনুভবের ভাবনায় ভুবন ঘুরে আসি, মনে মনে সাজিয়ে রাখা প্রকৃতির নানান রূপ, চিত্রলেখার আলপনা দিয়ে ভরা পৃথিবীর স্বরূপ। বন্ধুরা তোমরা আসলে পাঁশকুড়া দিয়ে হলে পাঁশকুড়া টু ক্ষীরপাই অথবা পাঁশকুড়া টু বর্ধমান বাস ধরে ঘাটাল ভায়া করে ক্ষীরপাই বাস স্ট্যান্ডে নেমে দক্ষিণে 5 মিনিটের হাঁটা পথে চলে আসো বড় মায়ের মন্দিরে, অথবা হলদিয়া টু বাঁকুড়া এবং হলদিয়া টু চন্দ্রকোনা বাস ধরেও আসতে পারো বড় মায়ের মন্দিরে, এবং তারকেশ্বর দিয়ে হলে তারকেশ্বর টু হলদিয়া বাস ধরেও আসতে পারো ক্ষীরপাই বাস স্ট্যান্ডে, তারপরে চলে আসো মায়ের মন্দিরে। সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতেই ভুলো না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো
দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে।